আমার সাথে এই মুহূর্তে মানুষদা রয়েছেন। মানুষদা, তর্ক দেখলাম, বিতর্ক দেখলাম, উত্তপ্ত হয়ে গেছিল পরিস্থিতি সেট 1-এ, কিন্তু আপনি সাধারণভাবে একবার আমাকে বুঝিয়ে বলুন তো যে রাম কি সত্যিই বহিরাগত? রাম সত্যি আমাদের সঙ্গে কোনোদিন তার কোনো কানেকশন ছিল না? রামকে যদি বাংলার সংস্কৃতি থেকে ছেঁটে ফেলা হয় তাহলে বাংলার সংস্কৃতির 70% অংশ ছেঁটে যাবে। 70%? হ্যাঁ, মানে একেবারে বাল্মীকি থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত পরপর যদি আমরা স্টেপগুলো ধরি, যে বাল্মীকির সময়, তারপর গুপ্ত যুগ, তারপর পাল যুগ, তারপর চৈতন্য যুগ, তারপর মঙ্গল কাব্যের যুগ, তারপর মাইকেল মধুসূদন, রামকৃষ্ণ, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ, এর প্রত্যেকটার সঙ্গে রাম জড়িয়ে আছে সাহিত্যের ক্ষেত্রে। দশরথের আমার সামনে যেটা আছে এটা রামায়ণ, বাল্মীকি রামায়ণ। হ্যাঁ, এটা কারণ সবাই তথ্য প্রমাণ চায়, এটা বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণের 3টে ভাগ, একটাকে বলা হয় উদিচ্য রামায়ণ, একটাকে বলা হয় দ্রাবিড় রামায়ণ এবং একটাকে বলা হয় গৌড়ীয় রামায়ণ। মানে এটা প্রায় 150 বছর আগেকার রামায়ণ আমার বাড়ির। তখন কোনো রাজনৈতিক দল ছিল না, তখন থেকে এটা রামায়ণের চলছে। বইয়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আর কি। তো এখানকার অযোধ্যা কাণ্ড যেটা, তার 10ম সর্গের 36 নম্বর শ্লোক, সেখানে কৈকেয়ী এবং দশরথের কথোপকথন হচ্ছে। কৈকেয়ী যখন দশরথের কাছে বর চাইছে যে তুমি আমাকে কি দিতে পারো, তার উত্তরে দশরথ বলছে, যাবদা বর্ততে চক্রং তাবতী চ বসুন্ধরা দ্রাবিড়া সিন্ধু সৌবীরা সৌরাষ্ট্রা দক্ষিণাপত বঙ্গাঙ্গ মগধা মৎস্যা সমৃদ্ধা কাশী কৌশলা তত্র জাতং বহু দ্রব্যং ধন ধান্য মজাবিকম। বাংলাটা হচ্ছে যে বঙ্গ দেশ আছে যেটা অত্যন্ত ধনধান্য পরিপূর্ণ, সেই দেশটা এখন আমার দখলে, আমি সেটা শাসন করি। এটা বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে দশরথ কৈকেয়ীকে বলছে যে বঙ্গদেশ যেটা অত্যন্ত সম্পদে পরিপূর্ণ, সেটা এখন আমার দখলে, আমি সেটা শাসন করছি, সুতরাং তুমি যা চাও আমি সেখান থেকে এনে দিতে পারি। তার মানে এটা হচ্ছে পুরো বঙ্গদেশটা ছিল দশরথের দখলে, শুধু বঙ্গদেশ নয়, পুরোটাই। পরবর্তীকালে দেখা যাচ্ছে চৈতন্যদেবের সময়কাল বা গুপ্ত এবং পাল যুগে পশ্চিমবঙ্গের যত টেরাকোটা মন্দির আছে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যে কেউ গিয়ে দেখতে পারেন, সমস্ত টেরাকোটা মন্দিরের মূল ভাবনা হচ্ছে রাম রাবণের যুদ্ধ। মানে কাল সকালবেলা যদি কেউ সমস্ত যে কোনো পশ্চিমবঙ্গের টেরাকোটা মন্দির, এইটা আরেকবার যদি আপনি দেখান, মানে এটা গোটা এটা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে জবাব চায় বাংলাতে। বাল্মীকি রামায়ণে বাংলার উল্লেখ, বঙ্গের উল্লেখ আছে। অযোধ্যা কাণ্ডের 10ম সর্গের 36-37 শ্লোক, সেখানে দশরথ কৈকেয়ীকে বলছেন যে বঙ্গদেশ আমার শাসনে, সেটা ধনধান্য একদম পরিপূর্ণ একটা দেশ, সুতরাং তুমি যে কোনো বর চাইতে পারো। আপনি বলছেন টেরাকোটা মন্দিরে, মানে কাল সকালবেলা বাঁকুড়ার যে কোনো মন্দিরে গেলে, সেখানে মন্দিরে গেলে ওইখানে বলছি, এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে আমরা জানি কৃত্তিবাস রামায়ণ রচনা করেছিলেন, কিন্তু এখানে একটা মজার আছে যে পশ্চিমবঙ্গ এত অঙ্গাঙ্গিভাবে জড়িত রামের সঙ্গে, ভারতবর্ষের ও আর কোনো প্রদেশ রামের সঙ্গে এতটা জড়িত নয়। সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে 37 রকমের রামায়ণ পাওয়া গেছে, 37 রকমের। আমরা তো জানি শুধু কৃত্তিবাস রামায়ণ, গোটা ভারতবর্ষ থেকে এরকম 37 রকমের রামায়ণ পাওয়া গেছে। মজার ব্যাপার হচ্ছে তার মধ্যে 25টা রামায়ণ শুধুমাত্র বঙ্গ থেকে পাওয়া গেছে, বাকি 12টা পাওয়া গেছে। 25 রকমের রামায়ণ শুধু বাংলাতে লেখা, টোটাল রামায়ণ, তার মধ্যে 25 রকম প্রমাণ আছে, একদম সমস্ত বাংলার মানুষকে সমস্ত তথ্য প্রমাণ। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, রামায়ণ, বাল্মীকি রামায়ণ থেকে প্রথম ভারতবর্ষের যে মহিলা কবি রামায়ণ লিখেছিলেন তার নাম চন্দ্রাবতী। তিনি পশ্চিমবঙ্গের লোক, তার বাবার নাম হচ্ছে দ্বিজ বংশীমাধব, তিনি মঙ্গল কাব্যের রচয়িতা, তিনি মনসামঙ্গল লিখেছিলেন। তার মেয়ের নাম হচ্ছে চন্দ্রাবতী, তিনি প্রথম ভারতবর্ষের মহিলা কবি যিনি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি রামায়ণ থেকে নিয়ে, তার মায়ের নাম হচ্ছে সুলোচনা। দীর্ঘদিন ধরে তো বাংলার সাথে ওতপ্রোতভাবে, দীর্ঘদিন মানে 1000 বছর ধরে বাংলার পরতে পরতে, বাংলার ভাস্কর্যে, বাংলার সংস্কৃতিতে, বাংলার নাচে, বাংলার গানে রাম জড়িয়ে আছে। বাংলাতে 2টো সীতাকুণ্ড আছে, একটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড, একটা হচ্ছে পুরুলিয়ার সীতাকুণ্ড। মানে চট্টগ্রাম থেকে পুরুলিয়া, তার 1000 বছরের ইতিহাস যদি খোঁজা হয়, শুধু রামের ইতিহাস। বৈষ্ণব
যেটা এইমাত্র একজন শুনলাম, একজন রাজনৈতিক নেতা বললেন যে জয় শ্রীরাম স্লোগান সেটা এখনকার সময়ের, আমি একটু মনে পড়াচ্ছি, যদিও আমি রাজনীতির লোক নই, সেটা হচ্ছে জয় শ্রীরাম স্লোগানের মূল উদ্গাতা যদি ধরতে হয় তাহলে চৈতন্যদেবকে ধরতে হয়। কারণ চৈতন্যদেব, বড় কথা বলছেন আজকে আপনি, জবাব আমি বলছি, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, চৈতন্যদেব যতবার হরিনামের দল নিয়ে বেরোতেন সেখানে যে হরিনামটা তিনি করতেন, আমি হরিনামটাই বলছি সুরটা বাদ দিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, পরের লাইনটা হচ্ছে রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম, যে হে রাম তুমি আমাকে রক্ষা করো, এটা ছিল শ্রী চৈতন্যদেবের স্লোগান। আজকে যদি রাম নিয়ে যে আলোচনা হচ্ছে তার জন্য যদি দায়ী করতে হয়, আমি তিনটে লোককে দায়ী করব। একটা হচ্ছে চৈতন্যদেব, যিনি এই রাম ও রাঘব বলেছিলেন, এবং এখন আমরা যে হরে জবাব চাই বাংলার পুরো বিতর্কটা ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন এই জয় শ্রীরামের দায়ী করবেন আপনি শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ, এই তিনজনকে দায়ী করা উচিত। কেন উচিত? চৈতন্যদেব রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম বলে রাস্তায় রাস্তায় গান গাইতেন, সুতরাং মিছিল এবং স্লোগান রামকে নিয়ে সেটা চৈতন্যদেবের সৃষ্টি। দ্বিতীয় হচ্ছে বিবেকানন্দ, তিনি বলেছিলেন গোটা দেশে রামের পুজো কর, হনুমানের পুজো কর, দেশে রজগুণের বন্যা বয়ে দে, এটা বিবেকানন্দের অর্ডার। তো সুতরাং এখন বিবেকানন্দের নামে যে বারবার বলা হচ্ছে যে গীতা পাঠ, না, ওটা তো ভীষণ ভুল একটা ব্যাখ্যা। সেটা হচ্ছে গীতা বুঝতে গেলে, আমি যেহেতু এবারে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মূল উদ্যোক্তা, সুতরাং গীতাটাকে আমাদের লক্ষ্য ছিল যে গীতা নিয়ে অনেক ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছিল, গীতাটা মূলত যুবকদের জন্য, দুটো ছেলের কথোপকথন, আজকে সেই প্রসঙ্গ নয়, পরে বলবো। আমরা চেয়েছিলাম গীতাটা যুবকরা হাতে ধরুক, আর ওই গীতা হাতে ধরতে গেলে যে শক্তির প্রয়োজন সেটা ফুটবল খেলা থেকে আসতে পারে। বিবেকানন্দ বলেছিল গীতা হাতে ধরার আগে শরীরটাকে শক্তিশালী করো, শরীর শক্তিশালী হলে তবে তুমি গীতা বুঝবে, কারণ গীতাতেই ইন্দ্রিয় সংযমের কথা আছে। এখন 80 বছর বয়সে যদি বলে ইন্দ্রিয় সংযম করছে, সেটা তো বুঝবে না, সেটা যুবক ছেলের জন্য দরকার, সেই জন্য গীতা, ওটা অন্য প্রসঙ্গ। তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ লিখছেন যে যদি ছোটবেলায় শিশুদেরকে রামায়ণ পড়ানো না হয় তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ, যার ফলে এবারেও পৌষ মেলার যদি অনুষ্ঠান সূচি দেখেন, শান্তিনিকেতন পৌষমেলা সদ্য শেষ হয়েছে, সেই অনুষ্ঠান সূচিতে রবীন্দ্রনাথের সময় থেকে এখনো পর্যন্ত প্রধান লোক সংস্কৃতির উৎসব হচ্ছে রামায়ণ গান, যেটা 7ই পৌষ বেলা 12টা থেকে শুরু হয়, 4টায় শেষ হয়। 2023 সালেও এটা 2023 সালেও হচ্ছে, মানে 100 বছর ধরে হচ্ছে, তখন কোনো রাজনৈতিক দল ছিল না, কিছু না। সুতরাং পশ্চিম এই অ্যালার্জিটা যে আসছে, মানে আপনি একেবারে অসুস্থ মানসিকতার পরিচয় কিংবা অজ্ঞতার পরিচয়। হয় তারা 1000 বছরের ইতিহাস জানেন না, হয় তারা সাহিত্য জানেন না, ভাস্কর্য বোঝেন না, অথবা এই যে রামের পরম্পরা, চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম তার ভূমিকায় লিখছে যে প্রথমে নমি রাম নব দুর্বা দল শ্যাম, এটা হচ্ছে মুকুন্দরামের মঙ্গল কাব্যের প্রথম লাইন। এইরকম 100 উদাহরণ দিতে পারি যেখানে সমস্ত মঙ্গল কাব্যে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা জায়গায় রাম বন্দনা আছে। সুতরাং রামকে অস্বীকার করা মানে বাংলার সংস্কৃতির 70 ভাগকে অস্বীকার করা, সুতরাং হতেই পারে না, অসম্ভব, মানে একেবারে অসম্ভব। তাহলে আমাকে বাল্মীকি থেকে রবীন্দ্রনাথ, কালমৃগয়া থেকে বাল্মীকির প্রতিভা, যেখান থেকে রবীন্দ্রনাথ, মধুসূদন দত্ত তিনি যখন লিখছেন ওখান থেকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত, তাহলে সবই অস্বীকার করতে হয়, তাহলে এদের সমস্ত পরম্পরাকে অস্বীকার করতে হয় একদম। এবং তার পাশাপাশি যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই কাজী নজরুল ইসলামের নব দুর্বা দল শ্যাম জপ নাম শ্রী রঘুপতি রাম, কারোর সমস্যা ছিল না। 1000 বছরের ইতিহাসে বাংলার কারোর সমস্যা ছিল না। সমস্যাটা আসলে কার এবং কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায়দের মনে হচ্ছে যে রামটা আসলে অ্যালার্জির কারণ, তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে। আমি ময়ূখ রঞ্জন ঘোষ জবাব চাই বাংলাতে আবার প্রশ্ন করবো এটাই,